আজকে আমরা তরঙ্গের উপরিপাত নিয়ে আলোচনা করব। সকল তরঙ্গ, শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ, নানা তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রত্যেকেই এই উপরিপাত হয়। উপরিপাতের ব্যাপারটা কি না, যখন আমরা এখানে আলোক তরঙ্গ নিয়ে আলোচনা করছি তাই এখানে আলোক তরঙ্গের উপরিপাতই পড়াবো। তো কোনো মাধ্যমের কোনো একটা অংশে যদি দুটি তরঙ্গ বা দুইয়ের অধিক দুই তরঙ্গ একসঙ্গে মিলিত হয়, একসঙ্গে মিলিত হয়, তখন মাধ্যমের সেই কণাটি যে স্মরণ হয়, সেই স্মরণটা প্রত্যেক তরঙ্গের স্মরণের লব্ধি স্মরণ হবে। এই ঘটনাটা হচ্ছে উপরিপাত। অর্থাৎ মাধ্যমের কোনো একটি বিন্দু এ, সেই এ বিন্দুতে কোনো একটা বিন্দু সি, সেই সি বিন্দুতে এদিক থেকে একটা তরঙ্গ এলো, এসে তার নিজস্ব একটা স্মরণ সৃষ্টি করলো। এই স্মরণটা ধরো, এই তরঙ্গের স্মরণটা হচ্ছে y1। আবার একটা তরঙ্গ এলো, তার একটা নিজস্ব স্মরণ সৃষ্টি করলো, এটা হচ্ছে y2। এই তরঙ্গের স্মরণটা হচ্ছে y2। এরকমভাবে বিভিন্ন জায়গা থেকে যদি স্মরণ হয়, বিভিন্ন তরঙ্গ আসে, তখন তাদের যে স্মরণটা হবে সেই স্মরণটা হচ্ছে ওই বিন্দুর স্মরণের লব্ধি স্মরণ, y=y1 ± y2। এটা যদি তরঙ্গ দুটো একই রেখা বরাবর যায় তখন y1 + y2 হবে। যদি বিপরীতভাবে মিলিত হয় y1 - y2 হবে। যদি তাদের মধ্যে কোনো কোণ থাকে তখন আমরা ভেক্টরের যে লব্ধি করি, y² = y1² + y2² + 2y1 y2 cos θ। এরকমভাবে, অর্থাৎ y = y1² + y2² + 2y1 y2 cos θ তার ½ এরকম ভেক্টরের লব্ধি। এরকম যদি বহু স্মরণ হয়, বহু তরঙ্গ একসঙ্গে মিলিত হয়, তাদের সব বহু ভেক্টরের যে লব্ধি হবে সেই লব্ধিটা একটাই হবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে তরঙ্গের উপরিপাত। অর্থাৎ প্রত্যেক তরঙ্গ তার নিজ নিজ স্মরণ অনুযায়ী স্মরণ সৃষ্টি করবে, কেউ কারো স্মরণকে প্রভাবিত করবে না, ইনফ্লুয়েন্স করবে না কেউ কারো স্মরণকে। সেই জন্য লব্ধিটা ভেক্টরের লব্ধি হবে। এই ঘটনাটা হচ্ছে তরঙ্গের উপরিপাত। উপরিপাতে একটা ঘটনা হচ্ছে ব্যতিচার, ইন্টারফারেন্স। একটা ঘটনা হচ্ছে ব্যতিচার। ব্যতিচার ঘটনাটা হচ্ছে যখন মাধ্যমের কোনো একটা অংশে দুটো তরঙ্গ উপরিপাতিত হয়, তখন সেই একই বিস্তার এবং একই কম্পাঙ্কযুক্ত দুটো তরঙ্গ যদি মাধ্যমের কোনো একটা অংশে এসে উপরিপাতিত হয়, তখন সেই অংশে সেই ফলাফলটা, তরঙ্গের উপরিপাতের ফলাফলটা কখনো গঠনমূলক হয়, আবার কখনো ধ্বংসাত্মক হয়। যখন গঠনমূলক হয় আলোর ক্ষেত্রে সেখানে উজ্জ্বল দেখায়, এবং ধ্বংসাত্মকের ক্ষেত্রে সেই জায়গাটা অন্ধকার দেখায়। আবার শব্দের ক্ষেত্রে যদি গঠনমূলক হয় সেখানে জোরে শব্দ শুনতে পাওয়া যায়, যদি ধ্বংসাত্মক হয় তাহলে সেখানে নিঃশব্দ অঞ্চল তৈরি হয় বা শব্দ খুব কম উৎপন্ন হয়। এই ঘটনাটা হচ্ছে আলোর ব্যতিচার, যে একই রকমের তরঙ্গ, একই বিস্তার এবং একই কম্পাঙ্কযুক্ত তরঙ্গ এসে উপরিপাতিত হচ্ছে। ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষার সাহায্যে আমরা এই জিনিসটা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা পড়াচ্ছি এখন ব্যতিচার, ইন্টারফারেন্স। যদি এরকম একটা আলোক উৎস থাকে, লাইট সোর্স থাকে, আলোক উৎসের সামনে একটা প্রতিবন্ধক থাকে, এরকম ধর একটা কাগজ আছে, কাগজের এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এরকম লম্বা ছিদ্র। এটা হচ্ছে আলোক উৎস, এটা হচ্ছে আলোক উৎস। তার সামনে এটা হচ্ছে প্রতিবন্ধক, প্রতিবন্ধকে দুটো এইরকম ছিদ্র আছে, এরকম লম্বালম্বি দুটো ছিদ্র আছে। তাহলে এই আলোক উৎস থেকে আলোটা গিয়ে এই ছিদ্রের ওপর গিয়ে পড়বে। ছিদ্রের ওপর পড়লে আমরা হাইজেনের তত্ত্ব অনুযায়ী দেখতে পেয়েছি এই ছিদ্র, এই জায়গাটাতেও তোমার গৌণ তরঙ্গ সৃষ্টি হবে, গৌণ তরঙ্গের উৎস সৃষ্টি হবে, সেখান থেকে তরঙ্গটা আরেক জায়গায় গিয়ে পড়বে।
তো সেখানে দেখা যাচ্ছে যে যদি এই ছিদ্রটা এস হয়, এখান থেকে দুটো, এই একটা ছিদ্র S1, এই একটা ছিদ্র S2, এই ছিদ্রটা S1, এই ছিদ্রটা S2, তাহলে এখান থেকে তরঙ্গটা গিয়ে এইখানে পড়লো, এখান থেকে তরঙ্গটা গিয়ে এখানে পড়লো, S2 তে পড়লো। এই ছিদ্রটা হচ্ছে S2। দুটো এই দুটো ছিদ্র এই উৎস থেকে সমান দূরত্বে অবস্থিত এবং তাদের মধ্যে ডিফারেন্সটা ভীষণ কম। এই ছিদ্রগুলো তাদের দৈর্ঘ্যটা হচ্ছে আলোক তরঙ্গের দৈর্ঘ্যের সঙ্গে তুলনীয়, নইলে আমাদের এই ভৌত আলোক বিজ্ঞানের অংশের মধ্যে পড়বে না। আলোক তরঙ্গের ফলে এখানে গৌণ উৎস তৈরি হচ্ছে, সেই হাইজেনের নীতি অনুযায়ী সেই গৌণ উৎস থেকে আলো ছড়িয়ে পড়ছে। একটা ধরো এটা এখানে একটা পর্দা আছে, সেই পর্দার উপরে এখান থেকে একটা তরঙ্গ, পর্দার উপর পি একটা বিন্দু, সেই পি বিন্দুতে এখান থেকে একটা তরঙ্গ গেল, এখান থেকে একটা তরঙ্গ গেল। এই দুটো তরঙ্গ এই জায়গায় যদি মিলিত হয়, তাহলে মিলিত হলে তাদের যারা সমদশায় মিলিত হয় তখন পারস্পরিক ফলাফলটা বৃদ্ধি পায়, অর্থাৎ সেটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। আর যদি এরা বিপরীত দশায় মিলিত হয় তখন সেটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, অর্থাৎ এটা ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। সেই ঘটনাটা আমরা ম্যাথমেটিক্যালি করব। যদি এইটা মাঝের বিন্দু হয়, এরকম মাঝের বিন্দু ও বিন্দু হয়, তখন দুটো তরঙ্গ এখানে সমদশায় মিলিত হয়। সমদশায় মিলিত হলে তারা এখানে গঠনমূলক ব্যতিচার হবে দুটো তরঙ্গে, এবং সেটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার উজ্জ্বল দেখাবে এই জায়গাটা। তাহলে উজ্জ্বল অন্ধকার এরকমভাবে যে ঝালরগুলো দেখতে পাওয়া যাবে, ঝালরগুলোর ছবিগুলো কিন্তু এরকম লম্বা আকৃতি হবে, এইভাবে যে উৎসের যে আকৃতি সেই রকম আকৃতি হচ্ছে ঝালরগুলোর আকৃতি। একটা হচ্ছে একবার অন্ধকার একবার আলো, একবার অন্ধকার একবার আলো, এরকমভাবে পরপর দেখতে পাওয়া যায়। এর মধ্যে যদি এই উৎসে কোনো রকমের দশার পরিবর্তন হয়, তাহলে দুটো উৎসতেই S1 এবং S2 যে দুটো উৎস, সেই দুটো উৎসতেই দশার পরিবর্তন হবে। ফলে দশার পরিবর্তন হলে এদের মধ্যে এখানে যে মিলিত হচ্ছে দশা, সেই দশার কোনো পরিবর্তন হবে না, কারণ এই বিন্দুগুলোতে যে দশার পরিবর্তন হচ্ছে সেটা কেবলমাত্র এদের মধ্যে পথ পার্থক্যের জন্য দশার পরিবর্তন। এখান থেকে এখানে যাচ্ছে আর এখান থেকে এখানে যাচ্ছে, এই দুটোর মধ্যে পথ পার্থক্য কত হবে? এখান থেকে যদি আমি লম্ব টানি, লম্ব টানলে ধরো এই বিন্দুটা হচ্ছে কিউ, তাহলে পথ পার্থক্য কত হবে? S1 পথ পার্থক্য S2Q, এটা হচ্ছে পথ পার্থক্য দুটো তরঙ্গের মধ্যে। এটা কত হবে? S2P মাইনাস S1P, এটা হচ্ছে পথ পার্থক্য দুটো তরঙ্গের মধ্যে। তো এই পথ পার্থক্যটা যদি পথ পার্থক্যটার জন্য যে দশা পার্থক্যটা হবে, আমরা জানি যে দশা পার্থক্য সমান 2π/λ, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু পথ পার্থক্য। তখন যে দশা পার্থক্যটা উৎপন্ন হচ্ছে সেটা যদি সমদশায় হয় তখন সেই বিন্দুটা উজ্জ্বল হবে, যদি সেটা বিপরীত দশায় হয় তখন সেই বিন্দুটা অন্ধকার হবে। মাঝের বিন্দুতে দুটো সমদশায় সবসময় মিলিত হচ্ছে, সেই জন্য মাঝের বিন্দুটা উজ্জ্বল বিন্দু হচ্ছে। আমরা সেটা ক্যালকুলেশন করে দেখাবো যে কোনটাতে কিসের কোন শর্তের জন্য গঠনমূলক ব্যতিচার হয়, কোন শর্তের জন্য ধ্বংসাত্মক ব্যতিচার হয়। আরেকটা কথা হচ্ছে, এই দুটো উৎসকে সুসংগত উৎস বলা হয়। সুসংগত উৎসের আলোচনা আমি পরে আনছি। সুসংগত উৎস কোহেরেন্ট সোর্স। তাহলে এই দুটো তরঙ্গ, ধরো এইটার এখান থেকে এর পথটা হচ্ছে x আর এর পথটা হচ্ছে x প্লাস ডেল্টা, অর্থাৎ পথ পার্থক্য হচ্ছে ডেল্টা, x প্লাস ডেল্টা, পথ পার্থক্য হচ্ছে ডেল্টা। তাহলে দুটো চলতরঙ্গ যদি মিলিত হয়
তাহলে ধরো প্রথম চল তরঙ্গটা y1 এইটা ইকুয়াল টু a sin 2 pi by lambda into ct minus x, আর দ্বিতীয় তরঙ্গটা y2 ইকুয়াল টু a sin 2 pi by lambda ct plus ct minus x প্লাস ডেল্টা। এটা হচ্ছে এদের মধ্যে পথ পার্থক্য। এরকম দুটো তরঙ্গ আমাদের মিলিত হচ্ছে। এখানে উপরিপাতের নীতি অনুযায়ী আমরা লব্ধি সরণটা পাবো কত, y ইকুয়াল টু y1 প্লাস y2, এটা যে লব্ধি সরণ পাবো। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি, a sin 2 pi by lambda into ct minus x plus a sin 2 pi by lambda into ct minus x plus delta, এই দুটো যদি আমি যোগ করি অঙ্কের নিয়ম অনুযায়ী, আমরা দেখতে পাচ্ছি বইতে ক্যালকুলেশন আছে, তোমরা বই খাতা নিয়ে বসো, সেখানে দেখা যাবে যে এটা দেখা যাচ্ছে এই দুটো মিলিয়ে বইয়ের মধ্যে, তাহলে এটা কমন যাচ্ছে, কমন গেলে সাইন সি প্লাস সাইন ডি হয়ে যাচ্ছে, তাহলে এ সাইন 2 pi by lambda কমন যাচ্ছে, কমন গেলে সিটি মাইনাস এক্স প্লাস সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা, এই একটা হচ্ছে সাইন সি প্লাস ডি, সাইন সি মাইনাস ডি, তাই তো 2 pi by lambda ইন্টু বাকি জিনিসটা মাইনাস হচ্ছে d minus সি মাইনাস d minus সিটি মাইনাস এক্স মাইনাস সিটি প্লাস এক্স প্লাস ডেল্টা বাই 2 হচ্ছে না, সি প্লাস ডি বাই 2। এখান থেকে আলটিমেটলি তরঙ্গটা আলটিমেটলি যেটা আসছে সেটা হচ্ছে y equal to 2a sin 2a cos pi delta by lambda into sin 2 pi by lambda 2 pi by lambda into ct minus x plus delta by 2, এই জিনিসটা তরঙ্গটা আসছে। উপরিপাত করলে ক্যালকুলেশন করলে তোমরা এটা দেখতে পাবে, x কেটে যাচ্ছে, 2ct আসছে, এই cos ও একটা cos, সরি এটা cos, এটা cos, ক্যালকুলেশন করলে পাই ডেল্টা বাই ল্যামডা আসছে, এখান থেকে এই জিনিসটা আসছে, আর এই তরঙ্গটা, তাহলে মূল তরঙ্গটা যদি সাইন হয়, তখন এটা হচ্ছে মূল তরঙ্গ সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা বাই 2, আর এইটা হচ্ছে বিস্তার। এবার দেখো যে আগে বিস্তারটা কনস্ট্যান্ট ছিল, এটা ছিল কনস্ট্যান্ট ধ্রুবক, এখন বিস্তারটা ভ্যারি করছে কসের সঙ্গে, তাহলে লব্ধি বিস্তার তরঙ্গের হয়ে যাচ্ছে y equal to capital A sin 2 pi by lambda ct minus x plus delta by 2, এটা যেখানে A equal to 2a cos pi delta by lambda। তাহলে দুটো বিস্তারের মধ্যে ডিফারেন্সটা কি হলো, এখানে বিস্তারটা কনস্ট্যান্ট ধ্রুবক, এটা আমাদের সরল দৈর্ঘ্যের যে সমীকরণটা ছিল, চল তরঙ্গের যে সমীকরণটা ছিল,
চলতরঙ্গের বিস্তারটা ধ্রুবক ছিল, এটা ধ্রুবক ছিল। এখানে কিন্তু বিস্তারটা পরিবর্তন হচ্ছে, বিস্তারটা ক্রমশ ডেল্টার সঙ্গে পথ পার্থক্যের সঙ্গে বিস্তারটা চেঞ্জ করছে, পথ পার্থক্য যেরকম হবে বিস্তারটা সেরকম হচ্ছে। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি তাহলে বিস্তারটা যেখানে গঠনমূলক ব্যতিচার সেখানটা এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। সেক্ষেত্রে বিস্তারটা a ইকুয়াল টু 2a cos pi delta by lambda, বিস্তারটা হচ্ছে 2a ইন্টু কসের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +-1, কসের ম্যাক্সিমাম ভ্যালু +-1, সেই জায়গাটায় বিস্তারটা গঠনমূলক বিস্তার হবে, অর্থাৎ দুটো তরঙ্গ সমদশায় মিলিত হচ্ছে, এইটার ভ্যালুটা +-1। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি cos pi delta by lambda সেটা ইকুয়াল টু +-1, অর্থাৎ পাই ডেল্টা বাই ল্যামডা সেটা ইকুয়াল টু n পাই বা 2n পাই বাই 2। তখন কসের মানটা +-1। সেক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু কত হচ্ছে, পাইটা কেটে যাচ্ছে, পাইটা কেটে গেলে ডেল্টা ইকুয়াল টু n ল্যামডা হচ্ছে বা 2n ল্যামডা বাই 2 হচ্ছে, অর্থাৎ ল্যামডা বাই 2 এর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক যখন পথ পার্থক্য তখন সেটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। সেক্ষেত্রে বিস্তারটা কত দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে বিস্তারটা দাঁড়াচ্ছে +-2a, এটা বিস্তার দাঁড়াচ্ছে। আর দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য ইন্টু ডেল্টা, তার মানে 2 পাই বাই ল্যামডা ইন্টু 2n ল্যামডা বাই 2, ল্যামডাটা কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 2n পাই, দশা পার্থক্য 2n পাই, তখন এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। সেক্ষেত্রে প্রাবল্য পাতে হবে i প্রপোর্শনাল টু a স্কোয়ার, বিস্তার স্কোয়ার, সেটা যে প্রাবল্য, তার মানে i প্রপোর্শনাল টু 4a স্কোয়ার, 2a, এটা হচ্ছে +-2a, তাহলে এটা হচ্ছে 4a স্কোয়ার, অর্থাৎ 4 গুণ প্রাবল্য বেড়ে যাচ্ছে। এক একটা তরঙ্গের বিস্তার যদি a হয়, চলতরঙ্গের বিস্তার ছিল a, চলতরঙ্গের সমীকরণটা আমরা আগে দেখিয়েছিলাম যে y1 ইকুয়াল টু a সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ct মাইনাস x, সেক্ষেত্রে বিস্তার ছিল a, তাহলে সেই তরঙ্গের প্রাবল্য ছিল যে a স্কোয়ার। এখন উপরিপাতের ফলে যেখানে গঠনমূলক ব্যতিচার হচ্ছে সেখানে প্রাবল্য হয়ে যাচ্ছে 4a স্কোয়ার, 4 গুণ প্রাবল্য বৃদ্ধি পাচ্ছে। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে অর্থাৎ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, তার ক্ষেত্রে a ইকুয়াল টু 2a cos pi delta by lambda ইকুয়াল টু 0 হচ্ছে, এটা হচ্ছে 0, a ইকুয়াল টু 2a cos pi delta by lambda ইকুয়াল টু 0 হচ্ছে, বিস্তারটা 0 হচ্ছে, এটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে। যদি এই যে দুটো তরঙ্গ, সেই জন্য আমরা দুটো তরঙ্গ y1 এবং y2
তার দুজনেরই বিস্তারটা সমান নিয়ে, যদি সমান হয় তাহলে বিপরীত দশা মিলিত হলে বিস্তারটা a মাইনাস a অর্থাৎ 0 হয়ে যাচ্ছে। যদি দুজনের বিস্তার সমান না হতো তাহলে অল্প বিস্তারে পার্থক্য থাকতো, a1 মাইনাস a2 হতো। হ্যাঁ, এই দুটো তরঙ্গ আমরা নিয়েছিলাম, দেখো খাতার মধ্যে y2 ইকুয়াল টু a সাইন 2 পাই ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা, এটা এরম ছিল। এখানে দুটো তরঙ্গের বিস্তার a, তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে a প্লাস a সমান 2a, আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে a মাইনাস a সমান 0। কিন্তু যদি দুটোর বিস্তার একটা a1 একটা a2 হয় তাহলে গঠনমূলকের ক্ষেত্রে a1 প্লাস a2 হবে, আর এটা a1 মাইনাস a2 হবে, অর্থাৎ ধ্বংসাত্মকটা পুরো 0 হবে না, পুরো ডার্ক অন্ধকার হবে না, কিছুটা ডিফারেন্স থাকে। সেই জন্য আমরা দুটো সমান বিস্তার নিলে ব্যতিচারের এফেক্টটা খুব ভালো বুঝতে পারি। আচ্ছা, তাহলে আমরা যখন ধ্বংসাত্মক ব্যতিচার করছি তখন a ইকুয়াল টু হচ্ছে 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়াল টু 0, অর্থাৎ বিস্তারটা শূন্য হচ্ছে। তাহলে তখন cos পাই ডেল্টা বাই ল্যামডা, তখন cos পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়াল টু হয়ে যাচ্ছে, তখন এটা 0 হচ্ছে, এটা 0 হচ্ছে, তখন পাই ডেল্টা বাই ল্যামডা, তখন cos পাই ডেল্টা বাই ল্যামডা সেটা হচ্ছে 0। তাহলে সেক্ষেত্রে পাই ডেল্টা বাই ল্যামডা এটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2, 2n প্লাস 1 পাই বাই 2 হচ্ছে। তখন আমরা কসের ভ্যালুগুলোকে 0 পাচ্ছি। সেক্ষেত্রে পাইটা কেটে গেল, তাহলে ডেল্টা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2 হচ্ছে। এটা পথ পার্থক্য। যখন দেখো তোমরা ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্যটা ছিল 2n ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক। এখানে এই ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য 2n প্লাস 1 ল্যামডা বাই 2, আর গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পথ পার্থক্যটা 2n ল্যামডা বাই 2, অর্থাৎ ওখানে পথ পার্থক্যটা ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, আর এখানে পথ পার্থক্যটা ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক। তাহলে দশা পার্থক্যটা কত হবে? এক্ষেত্রে দশা পার্থক্য হচ্ছে, এক্ষেত্রে দশা পার্থক্য 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা, তার মানে 2 পাই বাই ল্যামডা ইন্টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2, ল্যামডাটা কেটে যাচ্ছে, 2 হচ্ছে, তাহলে এটা হচ্ছে 2n প্লাস 1 পাই, এটা হচ্ছে দশা গঠনমূলক ব্যতিচার। এইভাবে আমরা যদি উপরিপাতের নীতি প্রয়োগ করি তাহলে এই কন্ডিশনগুলোতে তোমার কখনো গঠনমূলক হচ্ছে, কখনো ধ্বংসাত্মক হচ্ছে। আমি সেই ছবিটা এবার আঁকি। তাহলে বিস্তারটা হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আই, বিস্তারটা হচ্ছে আমাদের a ইকুয়াল টু 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা। তাহলে ইন্টেন্সিটি প্রাবল্য, এটা হচ্ছে প্রাবল্য হচ্ছে a স্কোয়ার, এটা হচ্ছে প্রাবল্য, এটা হচ্ছে a স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার। প্রাবল্য এটা প্রপোর্শনাল টু a স্কোয়ার, প্রপোর্শনাল টু বিস্তার স্কোয়ার, অর্থাৎ প্রপোর্শনাল টু 4a স্কোয়ার cos স্কোয়ার পাই ডেল্টা বাই ল্যামডা, অর্থাৎ i ইকুয়াল টু k ইন্টু 4a স্কোয়ার cos স্কোয়ার পাই ডেল্টা বাই ল্যামডা। এই জিনিসটা হচ্ছে i। তাহলে এখান থেকে আমরা লিখবো এইটাকে আমরা i ইকুয়াল টু I0 cos স্কোয়ার ফাই, I0 cos স্কোয়ার ফাই, অর্থাৎ এটা একটা কোসাইন সূত্র মেনে চলছে, কোসাইন সূত্র মেনে চলছে।
তাহলে বিস্তারের ছবিটা এবার যদি আমি প্রাবল্য এটা ছবিটা আঁকি, আই এর ছবিটা, তাহলে এইরকম যদি আঁকি, তাহলে ধরো এদিকটাতে আই, এটা হচ্ছে 0, এদিকটা আমি 5 প্লট করছি, 5, এটা 0, এটা হচ্ছে পাই, এটা 0, এটা হচ্ছে পাই, এইটা 2 পাই, এটা হচ্ছে 3 পাই, এদিকটাতেও এটা পাই, এটা 2 পাই, এটা 3 পাই। এরকমভাবে প্রাবল্যটা ম্যাক্সিমাম হচ্ছে, এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, এটা ধ্বংসাত্মক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার। তো আমরা আবার লিখি গঠনমূলকের ক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু 2n ল্যামডা বাই 2, 2n, n যদি 0, n 0 হয় তাহলে ডেল্টা কোথায় কত 0, n 1, তার মানে nটা যদি 1 হয় তার মানে ল্যামডা, nটা যদি 2 হয় 2 ল্যামডা, এরকমভাবে পরপর হচ্ছে। আর ফাই এটা কত, দশা পার্থক্য সেটা দশা পার্থক্য সমান হচ্ছে 2n পাই, 2n পাই, অর্থাৎ nটা যখন 0 তখন পুরোটা 0, এই বিন্দুটা, nটা যখন 1 তখন 2 পাই, এই বিন্দুটা, nটা যখন 2 তখন 4 পাই, এই বিন্দুটা, এটা হচ্ছে 4 পাই, এরকমভাবে দশা পার্থক্য। আর ধ্বংসাত্মকের ক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2 পথ পার্থক্য, তার মানে হচ্ছে n যদি 0 হয় তাহলে ডেল্টা ইকুয়াল টু হচ্ছে ল্যামডা বাই 2, n যদি 1 হয় তাহলে 3 ল্যামডা বাই 2, n যদি 2 হয় 5 ল্যামডা বাই 2, এরকমভাবে পথ পার্থক্য। আর দশা পার্থক্য পাই এটা হচ্ছে 2n প্লাস 1 পাই, তাহলে n যদি 0 হয় তাহলে পাই, এটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য পাই, তারপর n যদি 1 হয় তাহলে 3 পাই, এরকমভাবে দশা পার্থক্য। এখানে দেখো যে আলোর এখানে ইন্টেন্স প্রাবল্যটা বৃদ্ধি পাচ্ছে, এখানে একদম প্রাবল্যটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে অর্থাৎ এটা হচ্ছে ধ্বংসাত্মক। তাহলে প্রাবল্যটা যাচ্ছে কোথায়? শক্তির সংরক্ষণ সূত্র, এই যে ধ্বংসাত্মক বিন্দুগুলোতে শক্তির সংরক্ষণ সূত্র কিন্তু মেনে চলছে, শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলছে, অর্থাৎ এখানে যে শক্তিটা, এখানকার শক্তিটা এইটার মধ্যে চলে আসছে, ধ্বংসাত্মক ব্যতিচারের শক্তিটা গঠনমূলক ব্যতিচারের মধ্যে চলে আসছে। তরঙ্গের উপরিপাতের ফলে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে লব্ধি বিস্তার এ ইকুয়াল টু হচ্ছে a1 a স্কোয়ার ইকুয়াল টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos phi, এটা আমাদের ভেক্টরের নিয়ম অনুযায়ী। তাহলে আই যদি হয়, আমি কেটাকে 1 করলাম, কেটাকে 1 করলে আই যদি হয় এ স্কোয়ার হয়, আই যদি এ স্কোয়ার হয় তাহলে i1 ইকুয়াল টু a1 স্কোয়ার, i2 ইকুয়াল টু a2 স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আই ইকুয়াল টু, এটা হচ্ছে i1, এটা হচ্ছে i2, 2
a1 মানে হচ্ছে রুট ওভার i1, এটা হচ্ছে রুট ওভার i2 cos phi। তাহলে ম্যাক্সিমাম যদি বিস্তার হয়, ম্যাক্সিমাম imax কত হবে বা amax কত হবে? amax হবে তখন কসের ভ্যালুটা 0 হলে তাহলে এটা হচ্ছে a1 প্লাস a2 হোল স্কয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ amax ইকুয়াল টু a1 প্লাস a2 হচ্ছে, আর amin a1 মাইনাস a2 হচ্ছে। এই হচ্ছে ব্যতিচারের। এবার ব্যতিচারে যে দুটো সোর্স ছিল S1 এবং S2, তার মধ্যে একটা সোর্সকে যদি আমি বন্ধ করে দিই তখন আর কিন্তু পর্দায় ব্যতিচারটা হবে না, অর্থাৎ তখন কিন্তু আর এই গঠনমূলক ধ্বংসাত্মক এই ধরনের জিনিস হবে না, অর্থাৎ দুটো উৎস চাই। এবার লাস্ট যেটা বলাচ্ছি সেটা হচ্ছে সুসংগত উৎস কিভাবে সৃষ্টি করা যায়। সুসংগত উৎস কিভাবে সৃষ্টি করা যায়? সুসংগত উৎস, আচ্ছা আরেকটা জিনিস বলার কথা, স্থায়ী ব্যতিচারের শর্তাবলী। স্থায়ী ব্যতিচারের শর্তাবলী কি কি হতে পারে? স্থায়ী ব্যতিচার মানে হচ্ছে যেটা দেখানো হয়েছে, এই যে পর্দার মধ্যে একটা হচ্ছে আলোকিত অংশ, তারপরেরটা অংশ হচ্ছে অন্ধকার, তারপরেরটা হচ্ছে আলোকিত, তারপরেরটা অন্ধকার। এই যে প্যাটার্নগুলো তৈরি হচ্ছে, এই প্যাটার্নগুলো, এটা ধরো এটা হচ্ছে আলোকিত অংশ, আলোকিত, এইটা হচ্ছে অন্ধকার। এরকম ভাবে যে অংশগুলো ব্যতিচার ঝালরগুলো তৈরি হচ্ছে, এটা হচ্ছে ব্যতিচার ঝালর। পরের দিন এটা ক্যালকুলেট করব, ঝালরটা কত, প্রস্থটা কত। তাহলে এইটা হচ্ছে ব্যতিচার ঝালর। এই ব্যতিচার ঝালর প্যাটার্নটা একটা আলো, একটা অন্ধকার, একটা আলো অন্ধকার, এটা যদি চিরস্থায়ী হয়, এটা যদি অনেক এটা থাকে, তখন সেটাকে স্থায়ী ব্যতিচার বলা হয়। এইটা কিভাবে নষ্ট হয়ে যেতে পারে না, যে দুটো উৎস ছিল, যে এইটা হচ্ছে এস, এখান থেকে একটা S1 একটা S2, এই উৎসটা হচ্ছে S1, এই উৎসটা হচ্ছে S2, তাহলে S1 আর S2 এদের মধ্যে এখান থেকে গিয়ে পর্দায় মিলিত হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে যদি দশা পার্থক্য পাল্টে যায় তখনই কিন্তু এই ব্যতিচার ঝালরের যে প্যাটার্নটা পাল্টে যাবে। এই দুটোর মধ্যে যদি দশা পার্থক্য না পাল্টায় তাহলে এই পথ পার্থক্য, প্রত্যেকটা বিন্দু পথ পার্থক্য কনস্ট্যান্ট আছে। পথ পার্থক্য কনস্ট্যান্ট থাকলে ব্যতিচার ঝালরটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। কিন্তু যদি এখানে কোনো এটার দশার পরিবর্তন হলো, এটার কোনো দশার পরিবর্তন হলো না, তাহলে দুটো ওয়েভের মধ্যে দশার পরিবর্তন হয়ে গেল, তখন ব্যতিচার ঝালর কিন্তু পাল্টে যাবে। ব্যতিচার ঝালরের পথ পার্থক্য পাল্টে যাচ্ছে, দশা পার্থক্য পাল্টে যাচ্ছে, অন্ধকারটা আলো হয়ে যাচ্ছে, আলোটা অন্ধকার হয়ে যাচ্ছে, এরকমভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে স্থায়ী ব্যতিচার পেতে গেলে সবচেয়ে প্রথম যে শর্ত সেটা হচ্ছে এই দুটোকে একই উৎস থেকে উৎপন্ন হতে হবে, অর্থাৎ এই দুটো হচ্ছে সুসংগত উৎস। সুসংগত উৎস অর্থাৎ যে যদি এইটাতে দশার পরিবর্তন হয় তাহলে এটাতেও হবে, এটাতেও হবে, অর্থাৎ প্রারম্ভিক দশা পার্থক্য শূন্য হবে। প্রারম্ভিক দশা পার্থক্য শূন্য হবে, এটা হচ্ছে 0 হবে, তাহলে কিন্তু স্থায়ী ব্যতিচার হবে। আর তরঙ্গগুলোকে, এই তরঙ্গগুলোকে একবর্ণী, একই বিস্তার, একই কম্পাঙ্কযুক্ত আলো হতে হবে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কন্ডিশন সেটা হচ্ছে সুসংগত উৎস হতে হবে এই দুটো উৎসে। সুসংগত উৎস কিভাবে সৃষ্টি করা যায়? ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় এইভাবে আমরা একটা সুসংগত উৎস তৈরি করতে পারি। আরও একভাবে তৈরি করা যায়, এটাকে বলা হচ্ছে বাইপ্রিজম। এটা হচ্ছে বাইপ্রিজম, সেক্ষেত্রে উৎসটা যদি
এইটা উৎস হয়, এখান থেকে একটা একটা তরঙ্গ গেল, এখানে পড়লো, পড়ে এই চলে গেল, এটাকে বাড়িয়ে দিলে এইটা একটা S1 হলো। আবার এখান থেকে একটা তরঙ্গ এখানে গেল, এখানে পড়লো, এটা পড়ে প্রিজম দিয়ে প্রতিষ্ঠিত হয়ে এদিকে চলে গেল, এটাকে বাড়িয়ে দিলে এখানে হলো। তাহলে এই দুটো ভার্চুয়াল সোর্স, এই দুটো উৎস কিন্তু সুসংগত উৎস, কারণ এখানে যদি দশার পরিবর্তন হয় এটাতেও দশার পরিবর্তন হবে, এটাতেও দশার পরিবর্তন হবে। এটাকে বলা হচ্ছে বাইপ্রিজম। আরেকটা আছে লয়েডসের সিঙ্গেল মিরর, লয়েডের সিঙ্গেল মিরর। এই মিররটা যদি এখানে একটা উৎস থাকে এস, তাহলে এখান থেকে আলোটা এখানে পড়ে এদিকে চলে যাচ্ছে, এটাকে বাড়িয়ে দিলে এইটা আরেকটা সোর্স এস ড্যাশ। তাহলে এই দুটো উৎস আমাদের ব্যতিচার হিসেবে কাজ করতে পারে। এটা লয়েডের সিঙ্গেল মিরর বলা হয়। একক দর্পণ, সিঙ্গেল মিরর। এখানেও এই দুটো উৎস কিন্তু সুসংগত উৎস, একই উৎস থেকে উৎপন্ন হয়েছে দশা পার্থক্য। তাহলে এইভাবে আমরা সুসংগত উৎস তৈরি করতে পারি। আর স্থায়ী ব্যতিচারের মূল শর্ত হচ্ছে উৎস দুটো সুসংগত উৎস হতে হবে। পরের দিন ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পড়াবো এবং তার সেখান থেকে ব্যতিচার ঝালর ক্যালকুলেট করা হবে।